এর আগের ক্লাসে আমি তোমাদের অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ সম্পর্কে বলেছিলাম। দেখেছিলাম যে জীবাশ্ম ঘটিত প্রমাণ কিভাবে অভিব্যক্তির যে মতামত সেই মতামতকে সমর্থন করছে সেই সম্পর্কে দেখেছিলাম। এবার আজকে অভিব্যক্তির সপক্ষেই আরও কতগুলো প্রমাণ সম্পর্কে আমরা আলোচনা করব এবং অভিব্যক্তিকে কিভাবে সেই প্রমাণগুলো সমর্থন করছে সেই সম্পর্কেও দেখতে পাবো। বিবর্তনের সপক্ষে তুলনামূলক শারীরস্থানজনিত প্রমাণ বলতে গেলে প্রথমে সবার আগে যেটা জানতে হবে সেটা হলো শারীরস্থান বলতে কি বোঝায়। শারীরস্থান বলতে বোঝায় জীববিজ্ঞানের যে শাখায় জীবের সমগ্র দেহের অথবা তার দেহাংশের গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকে শারীরস্থান বা অ্যানাটমি বলে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কোনো একটা জীবের সম্পূর্ণ দেহ অথবা তার দেহের যে কোনো একটা অংশের গঠন, সেটা আণুবীক্ষণিক হোক অথবা খালি চোখে দেখা যাচ্ছে এই রকম কোনো গঠনই হোক না কেন, এই গঠন সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে শারীরস্থান বা অ্যানাটমি। তাহলে এবার তুলনামূলক শারীরস্থান বা কম্প্যারেটিভ অ্যানাটমি বলতে কি বোঝায়? শারীরস্থানের যে শাখায় বিভিন্ন জীবের অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনা করা হয় তাকেই তুলনামূলক শারীরস্থান বা কম্প্যারেটিভ অ্যানাটমি বলা হয়। বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড, মস্তিষ্ক, বৃক্ক, পায়ের অস্থি বা পেশির গঠন যদি পর্যালোচনা করা হয় তাহলে যেটা দেখা যায় সেটা হলো যে ক্রমশ উচ্চ শ্রেণীর প্রাণী যত তৈরি হয়েছে তত এদের মধ্যে গঠনগত জটিলতা দেখতে পাওয়া গেছে, অর্থাৎ গঠনগত জটিলতাও কিন্তু তত বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কয়েকটা শারীরবৃত্তীয় তিনটে শারীরস্থান সম্পর্কে জানব। 1 নম্বর হলো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ, 2 নম্বর নিষ্ক্রিয় অঙ্গ এবং 3 নম্বর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। তো প্রথমে আমরা জানব সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝায়। এর মধ্যে আবার প্রথমেই আমরা সমসংস্থ অঙ্গ সম্পর্কে জানব। সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝায়? বিভিন্ন জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি ও অন্তর্গঠন এক কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগত দিক থেকে তারা আলাদা, তাদের সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গ্যান বলে। এবার এটার সংজ্ঞা লিখতে দিলে তোমরা অনেকেই যেটা লেখো সেটা প্রথমেই কিন্তু বিভিন্ন জীবদেহে এই কথাটা লেখো না, তোমরা অনেকেই লেখো জীবদেহের যেসব অঙ্গের উৎপত্তি ও অন্তর্গঠন এক কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগত দিক থেকে তারা আলাদা, তাদের সমসংস্থ অঙ্গ বলে। এটা কিন্তু বুঝতেই পারছো এটা তুলনামূলক শারীরস্থান মানেই এখানে বিভিন্ন জীবদের কিন্তু বিশেষ কতগুলো অঙ্গের গঠনগত সাদৃশ্য বা বৈসাদৃশ্য এখানে আলোচনা করা হচ্ছে। সুতরাং বিভিন্ন কথাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, শুধুমাত্র জীবদেহের কথাটা বললে হবে না। জীবদেহের কথা মানে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট জীবের কথা বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু তা নয়, এখানে বিভিন্ন জীবদের কোনো একটা নির্দিষ্ট অঙ্গের কথা বলা হচ্ছে, তাই বিভিন্ন জীবদেহের এই কথাটা অবশ্যই এক্ষেত্রে দিতে হবে।
এবার প্রথমে আমরা বিভিন্ন প্রাণীদের সমসংস্থ অঙ্গ সম্পর্কে জানব। প্রাণীদের সমসংস্থ অঙ্গের মধ্যে যেরকম ধরো প্রাণীদের সমসংস্থ অঙ্গের উদাহরণ যদি চাওয়া হয় তখন আচ্ছা আগে কি লিখতে হবে সেটা আগে বলে দিই, তোমরা কি ভুল করো সেটা আমি পরে বলছি। যদি বলে প্রাণীদের সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও, তখন লিখলে পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, শিলের অগ্রপদ বা প্যাডেল, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত ইত্যাদি সমসংস্থ অঙ্গের উদাহরণ বা হোমোলোগাস অর্গানের উদাহরণ। এবার তোমরা অনেকেই যে ভুলটা করো, যদি লেখা থাকে প্রশ্ন থাকে সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও, তোমরা অনেকে শুধুমাত্র একটা লিখে চলে আসো, অর্থাৎ পাখির ডানা কিংবা বাদুড়ের ডানা কিংবা মানুষের অগ্রপদ, শুধু এইটুকু লিখে দিয়ে চলে আসলো। কিন্তু শুধু এটা লিখলে তো হবে না, কম করে তোমাকে দুটো লিখতেই হবে, যেমন বাদুড়ের ডানা এবং পাখির ডানা, এই দুটো, অথবা তুমি তার দুয়ের বেশিও অবশ্যই দিতে পারো, কিন্তু কোনোভাবেই একটা লেখা যাবে না। একটা লেখা গেলে তো তুলনা হলো না, একজনের সঙ্গে তো একজনের মধ্যে তো কোনো তুলনা হয় না, যেহেতু এটা তুলনামূলক সারির স্থান, তাই অবশ্যই এক্ষেত্রে উদাহরণগুলো কিন্তু একাধিক প্রাণীর ক্ষেত্রে দিতে হবে। আচ্ছা, এবার এই অঙ্গগুলোর যে অঙ্গগুলোর কথা যেগুলোর উদাহরণ আমি দিলাম, সেই উদাহরণগুলোর গঠনগত এবং উৎপত্তিগত সাদৃশ্য কি? গঠনগত ও উৎপত্তিগত সাদৃশ্য যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব এই অঙ্গগুলোর বাহ্যিক গঠন আলাদা হলেও এদের কিন্তু অস্থি বা হাড়ের যে মৌলিক আভ্যন্তরীণ গঠন কাঠামো সেটা কিন্তু প্রায় একই, কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রেই এই প্রত্যেকটি অঙ্গই কিন্তু হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল ও ফ্যালাঞ্জেস, এই 5 রকমের অস্থি বা 5 রকমের হাড় দিয়ে তৈরি। 2 নম্বর হলো এই অগ্রপদগুলি প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পেক্টোরাল গার্ডল নামক হাড়ের সঙ্গে যুক্ত থাকে। 3 নম্বর, এইসব অঙ্গগুলির পেশি, নার্ভ এবং রক্তবাহও কিন্তু একই রকমভাবে সাজানো থাকে, অর্থাৎ একই রকমভাবে সজ্জিত থাকে। এবার এই অঙ্গগুলোর বৈসাদৃশ্য কি? অঙ্গগুলোর বাহ্যিক গঠনে যে পার্থক্য দেখা যায় তা কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযোজিত হবার জন্য ঘটেছে। যেমন বাদুড়ের অগ্রপদ ওড়বার জন্য, পাখির অগ্রপদ ওড়বার জন্য ডানায় পরিণত হয়েছে। বাদুড়ের অগ্রপদটা যদিও আমরা অনেক ক্ষেত্রে সাধারণভাবে ডানা বলে থাকি, কিন্তু আসলে এটা ডানা বলা হয় না, এটার নাম হলো প্যাটাজিয়াম। তো বাদুড়ের অগ্রপদটাও কিন্তু এই প্যাটাজিয়ামে পরিণত হয়েছে ওড়বার জন্যই। তারপরে ঘোড়ার ক্ষেত্রে দ্রুত দৌড়ানোর জন্য অগ্রপদে আঙুলের সংখ্যা হ্রাস পেয়ে একটিতে পরিণত হয়েছে। তিমির ক্ষেত্রে জলে সাঁতার কাটার জন্য অগ্রপদ ফ্লিপার বলে একটা বিশেষ গঠনে পরিণত হয়েছে। মানুষের ক্ষেত্রে সূক্ষ্ম কাজ করার জন্য অথবা কোনো বস্তুকে আঁকড়ে ধরার জন্য অগ্রপদের বা অগ্রবাহুর বা হাতের বুড়ো আঙুলটি অন্য আঙুলগুলোর অবস্থান থেকে দূরে সরে গেছে। এবার এই যে আমরা সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখলাম, এগুলো আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখলাম, সমসংস্থ অঙ্গ প্রাণীদের ক্ষেত্রে দেখলাম। এবার আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি সমসংস্থ অঙ্গ দেখি, উদ্ভিদের ক্ষেত্রে কীরকম সমসংস্থ অঙ্গ দেখব? যেমন যদি আমরা বিভিন্ন উদ্ভিদের কাণ্ডের পরিবর্তন যদি দেখি, তাহলে বিভিন্ন উদ্ভিদের কাণ্ড যদি দেখা হয় তাহলে আদার গ্রন্থিকাণ্ড, ফণিমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকন্দ, ঝুমকোলতার আকর্ষ ও বেলের শাখাকণ্টক, এগুলো প্রত্যেকটা দেখতে আলাদা আলাদা হলেও আসলে কিন্তু এরা প্রত্যেকেই উৎপত্তিগতভাবে কাণ্ড, কিন্তু দেখতে আলাদা অনেক ক্ষেত্রেই, এবং এদের কাজ অর্থাৎ কার্যগত দিক থেকেও কিন্তু এরা আলাদা।
আবার সমসংস্থ অঙ্গের উদাহরণ হিসেবে যদি পরিবর্তিত পাতা বলা হয়, তাহলে ফণিমনসার পত্রকণ্টক, শতমূলীর পর্ণকাণ্ড এবং হাড়জোড়া উদ্ভিদের শাখা আকর্ষের কাজ আলাদা এবং দেখতেও আলাদা, কিন্তু এরা কিন্তু প্রত্যেকেই পরিবর্তিত পাতা বিশেষ, অর্থাৎ পাতা সেটা বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে এই গঠনগুলো তৈরি করেছে, অর্থাৎ এগুলোই হলো সমসংস্থ অঙ্গ, মানে উদ্ভিদের ক্ষেত্রে সমসংস্থ অঙ্গের উদাহরণ। এবার এই যে সমসংস্থ অঙ্গগুলোর কথা বললাম, এবার সেটার সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক কী, অর্থাৎ অভিব্যক্তির সঙ্গে সমসংস্থ অঙ্গের সম্পর্ক কী। 1 নম্বর হলো, সমসংস্থ অঙ্গগুলি থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলি উৎপত্তিগতভাবে এক, মানে যে জীবটার কথা বা যে জীবটার যে অঙ্গটার কথা বলা হচ্ছে, যে জীবগুলোর জীবটা নয়, যে জীবগুলির কথা বলা হচ্ছে এবং জীবগুলির যে বিশেষ অঙ্গটার কথা বলা হচ্ছে সেইগুলো উৎপত্তিগতভাবে এক। 2 নম্বর, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে গিয়ে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন পরিবেশে ছড়িয়ে পড়ে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই অঙ্গগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়েছে। অতএব 3 নম্বর, সমসংস্থ অঙ্গগুলি প্রকৃতপক্ষে এক বিশেষ ধরনের অভিব্যক্তিকে নির্দেশ করে, অর্থাৎ সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। এই অপসারী অভিব্যক্তি বলতে কি বোঝায়? যে প্রকার অভিব্যক্তিতে কোনো এক প্রজাতির জীব ভিন্ন ভিন্ন পরিবেশে, ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে নতুন বৈশিষ্ট্যের আগমনের কারণে একাধিক নতুন প্রজাতির সৃষ্টি করে, তাকে অপসারী অভিব্যক্তি বা ডাইভারজেন্ট অ্যাডাপ্টেশন বলে। অপসারী অভিব্যক্তি বা ডাইভারজেন্ট এভলিউশন বলে। তাহলে ডাইভারজেন্ট এভলিউশন বা অপসারী অভিব্যক্তি হলো এমন একটা ঘটনা, যে ঘটনার ফলে আসলে একই প্রজাতির জীব বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে কি হচ্ছে, নতুন নতুন বৈশিষ্ট্যের নতুন নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করছে এবং তার ফলে নতুন নতুন প্রজাতি তৈরি হচ্ছে। এটাই হলো অপসারী অভিব্যক্তি। এবার আমরা আরেকটা উদাহরণ, আরেক ধরনের শারীরস্থানিক প্রমাণ জানবো, সেটা হলো সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝায়? বিভিন্ন জীবদেহে যেসব অঙ্গগুলি উৎপত্তি ও অন্তর্গঠনগতভাবে আলাদা বা ভিন্ন হলেও একই পরিবেশে অভিযোজনের ফলে বাহ্যিক গঠন ও কার্যগতভাবে এক হয়, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। অর্থাৎ এখানেও কিন্তু সেই একই কথা মনে রাখতে হবে যে বিভিন্ন জীবদেহে, এই কথাটা বলতে হবে, শুধুমাত্র জীবদেহে দিয়ে বললে কিন্তু হবে না। তো এখানেও যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই অঙ্গগুলো বিভিন্ন জীবদেহে বাহ্যিক দিক থেকে, মানে বিশেষ কতগুলো অঙ্গ, যে অঙ্গগুলো বিভিন্ন জীবের ক্ষেত্রে দেখতে অনেকটা একই রকমের এবং কাজগুলোও একই রকমের, কিন্তু যদি আমরা এর অন্তর্গঠন পর্যালোচনা করি বা ভেতরের গঠন যদি দেখি, তাহলে দেখব সেই ভেতরের গঠনগুলো কিন্তু আলাদা, অর্থাৎ উৎপত্তিগতভাবে বা অন্তর্গঠনের দিক থেকে এই অঙ্গগুলো কিন্তু আলাদা। এই ধরনের অঙ্গগুলোকেই বলা হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গ্যান। এবার এই সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি কি? প্রাণীর ক্ষেত্রে প্রথম উদাহরণ বলবো, যেমন পতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতি প্রাণীর যে ডানা, যেটা ওড়ার কাজে বা ওড়বার কাজে ব্যবহৃত হয়, এগুলো প্রত্যেকেই কিন্তু সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এবার এই যে সমবৃত্তীয় অঙ্গগুলোর উদাহরণগুলোর কথা বললাম, সেগুলোর বাহ্যিক গঠনগত ও কার্যগত সাদৃশ্য কি?
পতঙ্গের ডানা যেটা রয়েছে সেই পতঙ্গের ডানা কিন্তু বহিঃকঙ্কাল বা কাইটিন বলে এক বিশেষ ধরনের পলিস্যাকারাইড বা বহু শর্করার দিয়ে তৈরি একটা অংশ, বহিঃকঙ্কালের আর কি প্রসারিত অংশ, এবং যেটা দিয়ে তৈরি সেটা হলো কাইটিন বলে এক বিশেষ ধরনের বহু শর্করা দিয়ে এই পতঙ্গের ডানাটা তৈরি। পাখির ক্ষেত্রে আবার এই অগ্রপদটা কিন্তু আসলে তোমার পাখির ক্ষেত্রে যে ডানাটা সেটা কিন্তু আসলে অগ্রপদের রূপান্তর এবং সেটা পালক দিয়ে ঢাকা থাকে। আবার অন্যদিকে বাদুড়ের ক্ষেত্রে যেটাকে আমরা ডানা বলছি, যেটাকে এর আগে বললাম যে যেটাকে আসলে প্যাটাজিয়াম বলা হয়, সেটা কিন্তু অগ্রপদ এবং পশ্চাৎপদের মধ্যবর্তী স্থানে যে চামড়া রয়েছে বা ত্বক রয়েছে সেই চামড়ার একটা প্রসারিত উপবৃদ্ধি। এই হলো এদের মধ্যে কার্যগত এবং বাহ্যিক গঠনগত সাদৃশ্য। আর অঙ্গগুলির মধ্যে বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য হচ্ছে, বৈসাদৃশ্যটাও যদিও আমি সাদৃশ্যের মধ্যেই অনেকটাই বলে দিলাম, সেটা হলো যে পতঙ্গের ক্ষেত্রে যদিও এটা ডানার মতোই দেখতে, কিন্তু এটা আসলে কাইটিন বলে একটা পদার্থ দিয়ে তৈরি, মানে আসলে ত্বকের একটা প্রসারিত অংশ। পাখির ক্ষেত্রে ডানাটি হচ্ছে আসলে অগ্রপদের পরিবর্তিত রূপ, আর বাদুড়ের ক্ষেত্রে যে প্যাটাজিয়াম যেটা রয়েছে সেটা অগ্রপদ এবং পশ্চাৎপদের মধ্যবর্তী প্রসারিত চামড়ার প্রসারিত অংশ। এবার এই যে উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলো ছাড়াও আরও নিম্ন শ্রেণীর কিছু প্রাণী অর্থাৎ ইনভার্টিব্রেটস বা তোমার অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যেও কিন্তু এই ধরনের সমবৃত্তীয় অঙ্গ দেখতে পাওয়া যায়, যেমন মৌমাছি ও কাঁকড়াবিছা। এদের ক্ষেত্রে কিন্তু হুল বলে একটা জিনিস থাকে যেটা তাদের আত্মরক্ষায় ব্যবহৃত হয়, অর্থাৎ কাজের দিক থেকে কিন্তু এক, অর্থাৎ কার্যগত দিক থেকে এক, কিন্তু এদের উৎপত্তি এবং আভ্যন্তরীণ গঠন কিন্তু আলাদা। কেন আলাদা? তার কারণ মৌমাছির যে হুল সেটা হলো ওভিপোজিটর বলে একটা বিশেষ গঠন রয়েছে সেই মৌমাছিদের ক্ষেত্রে, সেই ওভিপোজিটরের পরিবর্তিত রূপ। আর কাঁকড়াবিছের ক্ষেত্রে যে হুল থাকে সেটা হলো এদের উদরখণ্ডকের মানে পেট বা উদরের যে খণ্ডকগুলো রয়েছে সেই উদরখণ্ডকের একদম শেষ যে খণ্ডক অর্থাৎ অন্তিম উদরখণ্ডকটাই হলো কাঁকড়াবিছের হুল। উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গ কীরকম দেখা যায়? উদ্ভিদের ক্ষেত্রে যেমন মটর গাছ ও ঝুমকোলতা গাছের যে আকর্ষ, সেই আকর্ষ অংশটি কিন্তু দুটোই মানে বৃদ্ধির অবলম্বন হিসেবে কাজ করে। দুটো উদ্ভিদ হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং এদের মানে ওপরের দিকে উঠতে গেলে কোনো একটা অবলম্বনের প্রয়োজন হয়, তাই সেক্ষেত্রে এই আকর্ষ অংশটা কাজ করে। কিন্তু এদের দেখতে একই মানে বাহ্যিক দিক থেকে দেখতে একই রকম হলেও এবং কাজ একই রকম হলেও আসলে কিন্তু আভ্যন্তরীণ গঠন এবং উৎপত্তি আলাদা। মটর গাছের যে আকর্ষ রয়েছে সেটা হলো রূপান্তরিত পাতা বা রূপান্তরিত পত্রক, আর ঝুমকোলতার গাছের ক্ষেত্রে যেটা রয়েছে, ঝুমকোলতা গাছের ক্ষেত্রে আকর্ষটি হলো রূপান্তরিত শাখা বিশেষ। তাহলে এখানে যেটা মনে রাখতে হবে যে সমসংস্থ অঙ্গগুলির কিন্তু উৎপত্তিগত মিল থাকলেও সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে সেই মিল থাকে না। অন্যদিকে সমবৃত্তীয় অঙ্গগুলির বাহ্যিক গঠনগত মিল থাকলেও সমসংস্থ অঙ্গের ক্ষেত্রে বাহ্যিক গঠনের কিন্তু কোনো মিল থাকে না। এবার এই সমবৃত্তীয় অঙ্গ এবং অভিব্যক্তির মধ্যে সম্পর্ক কী? 1 নম্বর হলো যে সমবৃত্তীয় অঙ্গগুলির উদাহরণ থেকে বোঝা যায় যে বিভিন্ন জীবের অঙ্গগুলি গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা, কিন্তু কার্যগত দিক থেকে তারা একই রকমের অর্থাৎ 2 নম্বর হিসেবে বলা যেতে পারে অতীতে একই রকম পরিবেশে আসায় বা আগত হওয়ার ফলে একই রকম কাজ করার জন্য বিভিন্ন অঙ্গ একই রকমভাবে পরিবর্তিত হয়েছে বা অভিযোজিত হয়েছে।
যেমন প্রাণীদের ক্ষেত্রে ওই প্রথমে মেরুদণ্ডী প্রাণীদের যে উদাহরণগুলো দিলাম, মানে পাখি, বাদুড় এবং পতঙ্গের ক্ষেত্রে, পতঙ্গটা বাদ দিয়ে পাখি এবং বাদুড়ের, পতঙ্গের ক্ষেত্রেও তাই, পতঙ্গ, পাখি, বাদুড় এদের প্রত্যেকের ক্ষেত্রে যে কারণে এই অঙ্গগুলো পরিবর্তিত হয়েছে, যে অভিযোজনের জন্য এটা পরিবর্তন হয়েছে, সেই অভিযোজনটার নাম হলো খেচর অভিযোজন বা ভোলান্ট অ্যাডাপ্টেশন। এই খেচর অভিযোজন বা ভোলান্ট অ্যাডাপ্টেশনের জন্য এই প্রাণীগুলোর মধ্যে কিন্তু ডানার মতন একটা গঠন সৃষ্টি হয়েছে। তাহলে এই সমবৃত্তীয় অঙ্গগুলি প্রকৃতপক্ষে একটা বিশেষ ধরনের অভিব্যক্তিকে নির্দেশ করে, সেই অভিব্যক্তিকে বলা হচ্ছে অভিসারী অভিব্যক্তি বা কনভার্জেন্ট ইভলিউশন। তাহলে অভিসারী অভিব্যক্তি বা কনভার্জেন্ট ইভলিউশন বলতে কি বোঝায়? যে প্রকার অভিব্যক্তিতে দুটি ভিন্ন প্রজাতির জীব একই প্রাকৃতিক পরিবেশে অভিযোজনের জন্য বাহ্যিক গঠন ও কার্যগতভাবে এক হয়, তাকে অভিসারী অভিব্যক্তি বা কনভার্জেন্ট এভলিউশন বলে। এরপর যে তুলনামূলক শারীরস্থানজনিত প্রমাণটির কথা বলবো সেটি হলো নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান। তো এই নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান বলতে কি বোঝায়? জীবদেহে যে সমস্ত অঙ্গ তাদের পূর্বপুরুষের দেহে এবং সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় থাকলেও পরিবেশগত অভিযোজনের প্রয়োজনে, খাদ্যাভ্যাসের পরিবর্তনে এবং অন্যান্য শারীরবৃত্তীয় কাজের সুবিধার জন্য অঙ্গগুলি ব্যবহৃত না হতে থাকায় জীবটির দেহে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো একটা নির্দিষ্ট অঙ্গ, যে অঙ্গটা কোনো একটা জীবদেহের মধ্যে রয়েছে কিন্তু সেই অঙ্গটার কোনো কাজ সেই জীবদেহের মধ্যে কিন্তু নেই, কিন্তু একই রকম অঙ্গ ওই রকম প্রজাতির, মানে ওই রকমেরই অন্য কোনো জীবের দেহে কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছে। এই ধরনের অঙ্গগুলোকেই বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান। এখন আমরা মানুষের ক্ষেত্রে এবং কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই কতগুলো নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ সম্পর্কে জানব। যেমন মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্রের সংযোগস্থলে একটা সিকাম বলে একটা ছোট্ট প্রায় মানে স্ফীত একটা গোলাকার অংশ থাকে এবং তার সঙ্গে একটা ছোট্ট আঙুলের মতো প্রবর্ধক বা আঙুলের ন্যায় একটা অংশ যুক্ত থাকে, যাকে বলা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের মানুষের দেহে কিন্তু কোনো কাজ নেই, কিন্তু তৃণভোজী প্রাণী যেমন গিনিপিগ, ঘোড়া ইত্যাদি এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপেন্ডিক্সটা আকারে যথেষ্ট বড় এবং সক্রিয় থাকে এবং এর ভেতরে বিশেষ ধরনের কতগুলো ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো সেলুলোজ পরিপাক করার জন্য প্রয়োজনীয় যে উৎসেচক, যেটাকে বলা হয় সেলুলেজ বা সেলুলেজ, সেই সেলুলেজ উৎসেচক তৈরি করে। তার ফলেই কিন্তু এই সমস্ত প্রাণীরা সেলুলোজ জাতীয় খাদ্য ভক্ষণ করতে পারে এবং সেগুলোকে পাচন করতে পারে। মানুষের ক্ষেত্রে কিন্তু এই অঙ্গটার কোনো কার্যকারিতা নেই। উল্টে মানুষের ক্ষেত্রে কি হয়, অনেক সময় এই অঙ্গটা বিশেষ কোনো কারণে মানে এই অংশটায় মানে ইনফেকশন হয় বা কোনো কারণে প্রদাহ হয় এবং তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তখন এই নিষ্ক্রিয় অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এমনি আসলে এর কোনো ভূমিকা নেই। 2 নম্বর মানুষের ক্ষেত্রে আরেকটা নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক্স। মানুষের মেরুদণ্ডের একদম শেষ প্রান্তে 4
চারটি কক্সিজিয়াল কশেরুকা বা চারটি কক্সিজিয়াল ভার্টিব্রি মিলিত হয়ে একটা বিশেষ গঠন তৈরি করে যাকে বলা হচ্ছে কক্সিস। এই কক্সিসটা কিন্তু মানুষের ক্ষেত্রে কোনো কাজ করে না, অর্থাৎ এর কোনো কাজ নেই, অর্থাৎ মানুষের ক্ষেত্রে এটিও একটা নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু বানর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এটি লেজের অস্থি বা লেজের হাড় হিসেবে কিন্তু এটা থাকে, মানুষের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। তারপরে মানুষের ক্ষেত্রে চোখের কোণে একটা লাল রঙের ছোট্ট ক্ষুদ্র মাংসল অংশ দেখতে পাওয়া যায়। এই যে মানুষের চোখের কোণায় লাল রঙের ক্ষুদ্র মাংসল অংশ দেখা যায়, একে বলা হয় প্লিকা সেমিলুনারিস। প্লিকা সেমিলুনারিস। মানুষের ক্ষেত্রে এর কোনো কাজ নেই, কিন্তু এই অংশটাই কিন্তু ব্যাঙ এবং মাছ জাতীয় প্রাণীদের ক্ষেত্রে সক্রিয় নিকটিটেটিং পর্দা হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ নিকটিটেটিং পর্দা যেটা ব্যাঙ, মাছ এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে রয়েছে, সেটাই কিন্তু মানে নিষ্ক্রিয় অবস্থায় মানুষের চোখের কোণে লাল রঙের একটা মাংসল অংশ হিসেবে অবস্থান করে, যাকে প্লিকা সেমিলুনারিস বলে। 4 নম্বর বহিঃকর্ণের পেশি। আমরা কোনোভাবেই কিন্তু আমাদের যে বহিঃকর্ণ মানে যেটাকে আমরা কর্ণছত্র বা পিনা বলি, সেটাকে কিন্তু আমরা নাড়াতে পারি না। যেদিকে শব্দ আসছে সেই দিকে কোনোভাবেই আমরা আমাদের কানের এই কর্ণছত্র বা পিনাটাকে ঘোরাতে পারি না বা নাড়াতে পারি না। অর্থাৎ এটা কিন্তু আমাদের দেহে মানে এই অংশটা নাড়ানোর ক্ষমতা নেই, তার কারণ বহিঃকর্ণের সঙ্গে যে পেশিগুলো যুক্ত থাকে সেই পেশিগুলো কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির হওয়ার জন্য আমরা কিন্তু কানের যে বাইরের অংশটা সেটাকে নাড়াতে পারি না। কিন্তু গরু, ছাগল বা এমনকি কুকুরের ক্ষেত্রে এই বহিঃকর্ণের পেশিটা সক্রিয় থাকে, তার ফলে কিন্তু তারা কিন্তু কানের যে বাইরের অংশটা অর্থাৎ বহিঃকর্ণকে কিন্তু বিভিন্ন দিকে ঘোরাতে পারে। এছাড়া মানুষ বাদ দিয়ে অন্য কোনো প্রাণীর উদাহরণ যদি দেখি আমরা, তাহলে দেখব উট পাখি, এমু, রিয়া এই ধরনের যে সমস্ত পাখি রয়েছে, তাদের ডানার উড্ডয়ন পেশিটা কিন্তু নিষ্ক্রিয় হওয়ার জন্য এরা কিন্তু উড়তে পারে না। কিন্তু অন্যদিকে অন্যান্য যে সমস্ত পাখি রয়েছে তাদের উড্ডয়ন পেশি সক্রিয় হওয়ায় তারা কিন্তু উড়তে পারে। তারপরে সাপের ক্ষেত্রে সাপের যে পদ বা পা সেটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় সাপের দেহে থাকে, যেটা বাইরে থেকে কোনোভাবেই কিন্তু সহজে বোঝা সম্ভব নয়। কিন্তু এর আগের ক্লাসেই আমরা বলেছিলাম যে সাপের দেহেও কিন্তু এই ধরনের অংশ থাকে, মানে নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে সাপেরও কিন্তু পদ থাকে বা পা থাকে, যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু সাপেরই একই শ্রেণীর গোসাপ বা মনিটর লিজার্ড যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পা থাকে এবং তাদের ক্ষেত্রে কিন্তু সেই পাটা সক্রিয়। এবার উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা নিষ্ক্রিয় অঙ্গ দেখি, তাহলে দেখব যে আদা, হলুদ, আলু প্রভৃতির ক্ষেত্রে যে ভূনিম্নস্থ কাণ্ড থাকে, সেই ভূনিম্নস্থ কাণ্ডে যে শল্কপত্র থাকে, সেই শল্কপত্রের কোনো কাজ কিন্তু তাদের ক্ষেত্রে নেই। মানে শল্কপত্রের কোনো কাজ নেই তা নয়, আছে, কিন্তু শল্কপত্র হিসেবে যে কাজটা সাধারণত এটা অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে করে, সেই কাজটা কিন্তু এদের ক্ষেত্রে নেই। আলু, হলুদ বা আদার ক্ষেত্রে সেই কাজটা কিন্তু কোনোভাবেই শল্কপত্রের নেই, মানে একেবারে নিষ্ক্রিয় অবস্থাতেই থাকে, সেরকম কোনো কাজই করে না। প্রকৃতপক্ষে শল্কপত্র অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মুকুলকে কিন্তু ঢেকে রাখে, মানে প্রোটেক্ট করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই কোনো ভূমিকা নেই। তারপরে 2 নম্বর কালকাসুন্দা বলে এক ধরনের গাছ রয়েছে। সেই কালকাসুন্দার ফুলে 10টা পুংকেশর থাকে। সেই 10টা পুংকেশরের মধ্যে কিন্তু 4টি পুংকেশর বন্ধা অবস্থায় থাকে। এই যে বন্ধা পুংকেশর, সেই বন্ধা পুংকেশরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় পুংকেশর বা স্ট্যামিনোড। এই নিষ্ক্রিয় পুংকেশর বা স্ট্যামিনোড হলো উদ্ভিদের, মানে কালকাসুন্দার নিষ্ক্রিয় পুংকেশর বা স্ট্যামিনোড হলো উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের একটা উদাহরণ। আর পুংকেশরের অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে কি কাজ সেটা তো তোমরা জানোই, যে পুংকেশর থেকে তোমার পরাগরেণু উৎপন্ন হয়, যেটা পরাগ
মিলনে সাহায্য করে। তারপর নারকেলের ক্ষেত্রে নারকেলের ফুলে কিছু গর্ভকেশর থাকে যেগুলো নিষ্ক্রিয় অবস্থায় বা বন্ধ অবস্থায় থাকে, যাদেরকে পিস্টিলোড বলা হয়। তো এই পিস্টিলোড নারকেলের ক্ষেত্রে একটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এবং গর্ভকেশর তো অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে কি করে সেটা তোমরা জানোই। গর্ভকেশর অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে তোমার ডিম্বাণু উৎপন্ন করে, যা পুংজনন কোষের সাথে যুক্ত হয়ে বীজ উৎপন্ন করে। তাহলে এই যে লুপ্তপ্রায় অঙ্গগুলো রয়েছে, সেই লুপ্তপ্রায় অঙ্গের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক কি? শুধুমাত্র অভিব্যক্তির দ্বারাই কিন্তু লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গগুলির উপস্থিতি ব্যাখ্যা করা যায়। মানে অভিব্যক্তির সাহায্যেই লুপ্তপ্রায় অঙ্গগুলো কেন এই রকম অবস্থায় রয়েছে সেটা বোঝা যায়। অভিব্যক্তির ধারণা থেকেই কিন্তু বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী জীবটির উৎপত্তি ঘটেছে এমন কোনো উদ্বংশীয় জীব থেকে যার দেহে ওই অঙ্গটি সক্রিয় ছিল। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যদি আমরা ধরি যে কোনো একটা উদাহরণ দিয়ে, যেমন ধরো কক্সিসের উদাহরণ যদি দিই, বা ধরো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের উদাহরণও যদি দিই, তাহলে বুঝতে হবে যে এরা এই অঙ্গগুলো যেহেতু মানুষের ক্ষেত্রে উপস্থিত রয়েছে কিন্তু কোনো কাজ নেই, কার্যহীন অবস্থায় রয়েছে, তাই সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মানুষ এবং গরু বা এই যে বানর যেগুলো রয়েছে তারা প্রত্যেকেই কোনো একটা নির্দিষ্ট পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এদের প্রত্যেকেরই পূর্বপুরুষ একই, যাদের ক্ষেত্রে কিন্তু এই অঙ্গগুলো সক্রিয় অবস্থায় ছিল। তার পরবর্তীকালে বিভিন্ন কারণে কিন্তু পরিবর্তিত হতে হতে বিভিন্ন প্রজাতি সৃষ্টি হয়েছে, যে প্রজাতিগুলোর মধ্যে কারোর ক্ষেত্রে এই অঙ্গগুলো সক্রিয় অবস্থায় রয়েছে, কারোর ক্ষেত্রে সক্রিয় অবস্থায় নেই। অ্যাটাভিজম বলতে কি বোঝায়? পূর্বপুরুষে বিদ্যমান কোনো চরিত্র বা বৈশিষ্ট্য বর্তমানের কোনো একটি নির্দিষ্ট জীবের প্রজাতিতে লুপ্ত বা লুপ্তপ্রায় হলেও কোনো একটি নির্দিষ্ট জীবে সেই বৈশিষ্ট্য যদি পুনরায় ফিরে আসে তখন সেই ঘটনাকে বলা হয় অ্যাটাভিজম। এই ঘটনাটির আরেকটা নাম হলো রিভার্স এভলিউশন। মানে এই কথাটার মানে কি হলো? মানে কোনো একটা ধরো বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা এখনকার কোনো মানে বর্তমান কোনো জীবের প্রজাতির ক্ষেত্রে সামগ্রিকভাবে লুপ্ত বা লুপ্তপ্রায় হিসেবে রয়েছে, কিন্তু পূর্বপুরুষদের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যটা বা সেই বিশেষ ধরনের চরিত্রটা হয়তো সক্রিয় অবস্থায় ছিল, কিন্তু এখন নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অবস্থায় রয়েছে। কিন্তু ওই প্রজাতিরই যে কোনো একটি বা দুটি জীবের মধ্যে যদি কোনো কারণে ওই পূর্বপুরুষীয় বৈশিষ্ট্যটি সক্রিয় অবস্থায় আবার দেখা যায়, তখনই সেই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যাটাভিজম বা রিভার্স এভলিউশন। যেমন অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা খবরের কাগজে দেখে থাকতে পারো বা নিউজে শুনতে পারো কিংবা বইতেও ছবি দেখতে পারো যে অনেক সময় কিছু কিছু শিশু জন্মায়, মানে মানুষেরই কিছু শিশু জন্মায় যারা কিন্তু শৈশব অবস্থাতে লেজ নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ শিশু অবস্থাতে তাদের লেজ দেখতে পাওয়া যায়। আবার তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই অনেকের হয়তো দেখে থাকতে পারো যে আমরা কেউ আমাদের বহিঃকর্ণ বা কর্ণছত্র বা পিনা যদিও আমরা নাড়াতে পারি না, কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু কানটাকে নাড়াতে পারে, এই যে মানে বহিঃকর্ণটাকে নাড়াতে পারে। এই ঘটনাগুলো মানে বহিঃকর্ণ নাড়াবার যে ঘটনা কিংবা ধরো লেজের উপস্থিতি, এগুলো কিন্তু মানুষের মধ্যে মানুষের প্রজাতিতে বর্তমানে কিন্তু উপস্থিত নেই, অর্থাৎ এগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। কিন্তু যেহেতু ওই একটি শিশুর মধ্যে বা দুটি শিশুর মধ্যে এর উপস্থিতি মাঝে মধ্যে দেখা যাচ্ছে, তাই এই ঘটনাটাকেই অর্থাৎ ওই উপস্থিতি দেখা যাওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে কি অ্যাটাভিজম বা রিভার্স এভলিউশন। তুলনামূলক শারীরস্থানজনিত প্রমাণ হিসেবে এখন আমরা যেটার কথা জানব সেটা হলো বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন যদি দেখা হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে যে এটি মূলত দুই প্রকারের প্রকোষ্ঠ নিয়ে তৈরি।
একটি প্রকোষ্ঠ রয়েছে যেটাকে বলা হচ্ছে রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ বা অলিন্দ এবং রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠ বা নিলয়। অর্থাৎ অলিন্দের মাধ্যমে সারা দেহে রক্ত গৃহীত হয়, মানে সারা দেহ থেকে রক্ত অলিন্দে আসে, এবং নিলয়ের মাধ্যমে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীদের যদি আমরা হৃৎপিণ্ডের গঠন পর্যালোচনা করি তাহলে কি দেখব? প্রথমেই যদি আমরা মাছের হৃৎপিণ্ড দেখি তাহলে দেখব যে মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ রয়েছে, একটি অলিন্দ এবং একটি নিলয়। এই একটি অলিন্দ একটি নিলয় থাকার জন্য এদের মধ্যে কিন্তু হৃৎপিণ্ডে অক্সিজেন এবং অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের মিশ্রণ ঘটে। তার কারণ কি হচ্ছে, যেহেতু হৃৎপিণ্ডের দুটো প্রকোষ্ঠ রয়েছে তাই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে দিয়ে কিন্তু বেশিরভাগ মানে সবসময় কম অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এদের হৃৎপিণ্ডের মধ্যে সবসময়ই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের মিশ্রণ ঘটছে, যেটা কিন্তু ওই তোমার জলজ পরিবেশে বেঁচে থাকার জন্য খুব একটা অসুবিধাজনক নয়। এবার যেটা দেখব সেটা হলো উভচরদের মধ্যে কিন্তু তিনটে প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, দুটি অলিন্দ ও একটি নিলয়। এদের ক্ষেত্রে নিলয়ে অলিন্দে যদিও রক্তের মিশ্রণ ঘটছে না, কিন্তু নিলয়ে কিন্তু রক্তের মিশ্রণ ঘটছে। অর্থাৎ এটা বলা যেতে পারে যে মাছের তুলনায় উভচর বা ব্যাঙের মানে যে কোনো উভচর, ব্যাঙ জাতীয় যে কোনো উভচরদের ক্ষেত্রে হৃৎপিণ্ড তুলনামূলকভাবে একটু উন্নত প্রকৃতির। তারপর সরীসৃপদের হৃৎপিণ্ডের গঠন যদি দেখি তাহলে দেখব যে এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত, দুটি অলিন্দ এবং নিলয়টি অসম্পূর্ণভাবে বিভক্ত। নিলয়ের প্রাচীরটি যেহেতু অসম্পূর্ণ থাকে তাই এখানে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং অধিক অক্সিজেন যুক্ত রক্তের মিশ্রণ আংশিকভাবে বন্ধ হয়। মানে পুরোপুরি যে দু ধরনের রক্তের মিশ্রণ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে তা নয়, কিছুটা বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র সরীসৃপদের মধ্যে কুমিরদের ক্ষেত্রেই কিন্তু হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে চারটি প্রকোষ্ঠে বিভক্ত, অর্থাৎ এদের দুটি অলিন্দ দুটি নিলয় থাকে, বাদবাকিদের প্রত্যেকেরই কিন্তু এরকম আংশিকভাবে বা অসম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ যুক্ত হয়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে উভচরদের তুলনায় সরীসৃপদের হৃৎপিণ্ড আরও কিছুটা উন্নত শ্রেণীর। এবার পক্ষী ও স্তন্যপায়ী উভয়ের ক্ষেত্রেই যদি হৃৎপিণ্ডের গঠন আমরা দেখি তাহলে উভয়ের ক্ষেত্রেই কিন্তু হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে, দুটি অলিন্দ এবং দুটি নিলয়, এবং এক্ষেত্রে হৃৎপিণ্ডে মানে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই দু ধরনের রক্তের কিন্তু কোনোভাবেই মিশ্রণ ঘটে না। অর্থাৎ এদের হৃৎপিণ্ডই কিন্তু সবচেয়ে উন্নত প্রকৃতির। এখন এই হৃৎপিণ্ডের গঠন পর্যালোচনা করে যদি বিবর্তনে এই গঠনের গুরুত্ব কী সেটা আলোচনা করা হয় তখন বলতে হবে প্রথমেই সেটা হলো যে মেরুদণ্ডী প্রাণীগুলির হৃৎপিণ্ডের মৌলিক গঠন কিন্তু একই, যদিও তা ক্রমশ জটিল হয়েছে। অর্থাৎ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের পথে ক্রমশ জটিল জীবগুলির উৎপত্তি ঘটেছে। মানে যত সময় গড়িয়েছে বিবর্তন যত হয়েছে তত জটিল জীব সৃষ্টি হয়েছে, এবং সেই জটিলতা বৃদ্ধির সাথে সাথেই কিন্তু হৃৎপিণ্ডের গঠনগত জটিলতাও বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর হিসেবে বলা যেতে পারে যে মূলত বিপাক ক্রিয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অঙ্গে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলেই হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা বৃদ্ধি পেয়েছে।
3 নম্বর হিসেবে বলা যেতে পারে যেটা, যে মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীগুলি অভিব্যক্তির পথে মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন স্তরের প্রতিনিধি বিশেষ। মানে এই ধরনের প্রাণীগুলোর যে অভিব্যক্তি হয়েছে, মানে মেরুদণ্ডী প্রাণীর থেকেই এই বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর অভিব্যক্তি হয়েছে এবং তারা বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার জন্য, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রয়োজনের জন্য তাদের বিভিন্ন রকমভাবে অভিযোজন হয়েছে এবং সেই অভিযোজনেরই কিন্তু ফলাফল হলো এই হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা। 4 নম্বর যেটা বলা যায়, যে হৃৎপিণ্ডের গঠনগত ও কার্যগত বিকাশ অনুযায়ী পৃথিবীতে এদের আগমনের ক্রম কিন্তু বোঝা যায় এবং সেই ক্রমটা কি, মানে কিভাবে বিবর্তনের ইতিহাসে মানে কোন শ্রেণীর প্রাণী আগে উৎপন্ন হয়েছে বা আগে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এই গঠন আলোচনা করলে, হৃৎপিণ্ডের গঠন আলোচনা করলে বোঝা যায়। এ থেকে বোঝা যায় প্রথম যারা আবির্ভূত হয়েছে তারা হলো মাছ, তারপরে উভচর, তারপরে সরীসৃপ এবং সবশেষে পাখি ও স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীরা উদ্ভব হয়েছে। এটা কিন্তু এর আগেই আমরা যখন ওই অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীগুলো বলেছিলাম তখনই বলেছিলাম, কিন্তু তখন আসলে এটা পুরো বলে দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে বক্তব্যটা, অর্থাৎ কিভাবে মাছ, উভচর, সরীসৃপ হয়ে পক্ষী ও স্তন্যপায়ীরা সৃষ্টি হয়েছে, সেটার মানে কেন এটা বলতে পেরেছিলাম, তার কারণ হলো এই ধরনের প্রমাণ, অর্থাৎ এই ধরনের হৃৎপিণ্ডের গঠনগত জটিলতার যে প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু এক্ষেত্রে অবশ্যই ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এর পরের পয়েন্ট যেটা বলা যেতে পারে, যে হৃৎপিণ্ডের এই ক্রম পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীর ক্রম বিকাশের যে ধারা, সেই ধারা কিন্তু বোঝা যায় এবং সেটা কি না, প্রথম হলো জলজ জীবন, তারপর উভচর জীবন এবং তারপর পূর্ণ স্থলচর জীবন। অর্থাৎ প্রথম যে জীবন সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু জলে সৃষ্টি হয়েছিল, তারপর জলচর জীবেরা আস্তে আস্তে ডাঙাতেও থাকতে শুরু করলো এবং কিছুটা জলেও থাকতে শুরু করলো, অর্থাৎ উভচর জীবন তৈরি হলো এবং সব শেষে সম্পূর্ণরূপে বা পুরোপুরি স্থলচর জীবের সৃষ্টি হলো, অর্থাৎ সম্পূর্ণ স্থলচর জীবের সৃষ্টি হলো। জলচর থেকে উভচরের মাধ্যমে সম্পূর্ণ স্থলচর জীবের সৃষ্টি হলো এবং এই ঘটনাটাও আমরা অভিব্যক্তির মূল যে ঘটনাবলী সেটার মধ্যেও কিন্তু দেখেছিলাম। সেখানেও জলে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল, তারপর আস্তে আস্তে উভচরের মাধ্যমে পূর্ণ স্থলচর প্রাণীর সৃষ্টি হয়েছিল। এটাই আমরা এই হৃৎপিণ্ডের গঠনটা পর্যালোচনা করার মাধ্যমে কিন্তু সেই প্রমাণটাই আবারও এখানে পেলাম। বিবর্তনের সপক্ষে প্রমাণ হিসেবে এখন যে প্রমাণটার কথা বলবো সেটা হলো তুলনামূলক ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ। তুলনামূলক ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ বলতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝায়। ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝায় না, জীববিজ্ঞানের যে শাখায় যৌন জননের ফলে সৃষ্ট জাইগোট, তা থেকে ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের পরিস্ফুরণ ও পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হওয়ার বিভিন্ন ঘটনাবলী আলোচনা করা হয়, তাকেই ভ্রূণতত্ত্ব বা ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি বলা হয়। এবার তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝায়, জীববিদ্যার যে শাখায় বিভিন্ন জীবের ভ্রূণের বিকাশের স্তরগুলির তুলনামূলক আলোচনা করা হয় তাকেই বলা হয় তুলনামূলক ভ্রূণতত্ত্ব বা কম্প্যারেটিভ এমব্রায়োলজি। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রভৃতির ভ্রূণের বিকাশ কতগুলো কিন্তু সাধারণ বৈশিষ্ট্যযুক্ত হয় এবং সেইগুলোর মাধ্যমেই কিন্তু এই প্রাণীগুলোর যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে ধারণা লাভ করা যায়। এখন সেরকমই আমরা দুটো উদাহরণ দেখব। প্রথম যেটা দেখব সেটা হলো গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ ও অন্তস্থ যুগ্ম ফুলকা থলি।
মাছ থেকে স্তন্যপায়ী অবধি সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের প্রাথমিক পর্যায়ে গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ বলে একটা বিশেষ গঠন দেখতে পাওয়া যায়। মাথার নিচে পাশের দিকে অর্থাৎ পার্শ্বীয়ভাবে এই খাঁজটা তৈরি হয়। প্রকৃতপক্ষে ভ্রূণে গলবিলের ভিতরের দিকে গলবিলীয় অন্তঃস্থক মানে গলবিলের ভেতরের যে ত্বক সেই ত্বক স্ফীত হয়ে বা ফুলে দুপাশে দুটো থলির মতন গঠন তৈরি করে, যাকে যুগ্ম ফুলকাথলি বলে। এর ফলেই কি হয়, বাইরের দিকে কিন্তু আবার একটা খাঁজ তৈরি হয়, যেটাকে বহিস্থ ফুলকা খাঁজ বলছে। এবার এই গলবিলের বহিস্থ ফুলকা খাঁজ এবং অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি এদেরকে একসঙ্গে বলা হয় গলবিলীয় যন্ত্র বা ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস। মাছের ক্ষেত্রে এই গলবিলীয় যন্ত্র বা ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাসটা কি হয়, ফুলকা এবং কানকোতে পরিণত হয়, কিন্তু স্থলজ মেরুদণ্ডীতে ফুলকা থাকে না। তাই তাদের ক্ষেত্রে এই গলবিলীয় যে অ্যাপারেটাস রয়েছে, গলবিলীয় যন্ত্র বা ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস যেটা রয়েছে, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে প্যারাথাইরয়েড, থাইমাস, থাইরয়েড গ্রন্থি তৈরি করে। অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে মানে ভ্রূণের বিকাশের একটা নির্দিষ্ট সময়ে কিন্তু দেখা যাচ্ছে এই ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস বলে যে গঠনটা, সেই ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাসটা কিন্তু থাকছে। 2 নম্বর যেটা, সেটা হলো লেজ সদৃশ গঠন ও মায়োটম পেশি। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের একটি নির্দিষ্ট দশায় লেজের মতন গঠন দেখতে পাওয়া যায়। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজের মতন অংশে মায়োটম বলে এক ধরনের পেশি বিন্যস্ত থাকে। মানে মায়োটম পেশি এর আগে আমরা প্রথম অধ্যায়তে ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম মাছের থাকে অনেকটা ভি আকৃতি বিশিষ্ট একটা বিশেষ ধরনের পেশি। তো সেই রকম পেশি কিন্তু প্রায় প্রত্যেকটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের একটা নির্দিষ্ট দশায় লেজের মতন যে গঠন দেখতে পাওয়া যায়, সেখানে এই মায়োটম পেশির বিন্যাস দেখতে পাওয়া যায়। এবং লেজের মতন অংশের গঠন এবং তাতে যে মায়োটম পেশির বিন্যাস, সেই থেকে কিন্তু মেরুদণ্ডী প্রাণীগুলির অভিব্যক্তিগত যে সম্পর্ক, সেই অভিব্যক্তিগত সম্পর্ক কিন্তু বোঝা যায়। তাহলে এটা যেটা দেখা গেল যে উচ্চ শ্রেণীর প্রাণীতেও কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীদের মতন মানে বেশ কিছু গঠন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ভ্রূণতত্ত্ব, তুলনামূলক ভ্রূণতত্ত্বজনিত প্রমাণের বিবর্তনগত গুরুত্ব কি? তুলনামূলক ভ্রূণতত্ত্বে বিভিন্ন প্রাণীগুলির ভ্রূণের তুলনার মাধ্যমে তাদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে কিন্তু ধারণা করা যায়। অর্থাৎ এই ভ্রূণগুলো যদি ভালোভাবে মানে তুলনা করা হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু কোন ধরনের প্রাণীরা কার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত সেটা বোঝা যায়, বা কোন ধরনের প্রাণী থেকে কোন ধরনের প্রাণীর বিবর্তনের ইতিহাস উৎপত্তি হয়েছে সেটা বোঝা যায়। 2 নম্বর যেটা দেখা যায় যে প্রাণীরা যত বেশি নিকট সম্বন্ধযুক্ত, তাদের ভ্রূণের মধ্যে মিল তত বেশি দীর্ঘস্থায়ী হয়। সেই কারণেই কিন্তু মাছ এবং স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় পাখি এবং স্তন্যপায়ীদের মধ্যে ভ্রূণের মধ্যে মিল দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ ভ্রূণের যে গঠনটা বা বিকাশটা যেটা হচ্ছে, সেই বিকাশের সময় ধরো মাছের সঙ্গে স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের বিকাশের যে মিল, সেটা যতদিন না পর্যন্ত স্থায়ী হলো, পাখির সঙ্গে স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের এই বিকাশের মিল সেটা কিন্তু অনেক বেশি দিন স্থায়ী হয়। এই ভ্রূণতত্ত্বের সাহায্যে অভিব্যক্তির ব্যাখ্যা দেওয়ার সময় একজন বিখ্যাত জার্মান
বিজ্ঞানী আর্নেস্ট হেকেল এক বিশেষ সূত্র উপস্থাপন করেন, যেটাকে বায়োজেনেটিক সূত্র বলা হচ্ছে, বা বায়োজেনেটিক সূত্র বা রিক্যাপিচুলেশন থিওরি বলা হচ্ছে। এই বায়োজেনেটিক সূত্র বা রিক্যাপিচুলেশন থিওরি জানতে গেলে আগে দুটো সংজ্ঞা জানতে হবে, সেটা হলো অন্টোজেনি বা ব্যক্তিজনী এবং জাতিজনী বা ফাইলোজেনি বলতে কি বোঝায়। পরিস্ফুরণের ধারাবাহিক ঘটনাবলীগুলিকে বলা হয় ব্যক্তিজনী বা অন্টোজেনি। অর্থাৎ একটা ভ্রূণ যখন ক্রমশ কোষ বিভাজনের মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে, এই যে বিকাশের ঘটনাবলী সেটাকেই বলা হচ্ছে কি ব্যক্তিজনী বা অন্টোজেনি। আর জীবের পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষে উত্তরণ অর্থাৎ অভিব্যক্তির ধারাকে বলা হয় জাতিজনী বা ফাইলোজেনি। মানে কোনো একটা জীব পূর্বপুরুষ থেকে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে উত্তর পুরুষে অর্থাৎ নতুন এক ধরনের প্রজাতিতে বা নতুন প্রজন্মে যখন উত্তীর্ণ হচ্ছে, তার ফলে তার যে পরিবর্তনগুলো হচ্ছে অর্থাৎ অভিব্যক্তির যে ধারা বা অভিব্যক্তির যে পথ, তাকেই বলা হচ্ছে কি জাতিজনী বা ফাইলোজেনি। এবার এই আর্নেস্ট হেকেলের ভ্রূণতত্ত্বজনিত প্রমাণের ব্যাখ্যা করতে গিয়ে বায়োজেনেটিক ল বা রিক্যাপিচুলেশন থিওরিটা কি বলেছিলেন উনি? এই সূত্র অনুযায়ী ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় বা অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এটার মানে কি? এটার মানে হলো প্রতিটি জীবের ভ্রূণের পর্যায়গুলি ওই জীবটির অভিব্যক্তির পর্যায়গুলির মধ্যে দিয়ে যায়। অর্থাৎ যখন একটা ভ্রূণ আস্তে আস্তে বিকশিত হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রাণীর দিকে, তখন কিন্তু ভ্রূণের মধ্যে ওই বিকাশের যা যা পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তনগুলো আসলে একটা উদ্বংশীয় জীব থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে যেভাবে একটা পূর্ণাঙ্গ যেভাবে একটা নতুন প্রজাতির প্রাণীর সৃষ্টি হয়, সেই পরিবর্তনগুলোকেই সূচিত করে বলে বা সেই পরিবর্তনগুলিকেই নির্দেশ করে বলে আর্নেস্ট হেকেল তার এই সূত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। যদিও পরবর্তীকালে এই তত্ত্বটি কিন্তু অতিরঞ্জিত বলে গ্রহণযোগ্য হয়নি, বরঞ্চ এই তত্ত্বটি কিন্তু ভুল হিসেবেই প্রমাণিত হয়েছে। দেখা গেছে কোনো প্রাণীর ভ্রূণের বৃদ্ধির সময় নিম্ন শ্রেণীর পূর্ণবয়স্কের সঙ্গে কিন্তু কোনো মিল থাকে না, বরং ভ্রূণের সঙ্গে মিল দেখতে পাওয়া যায়। ভ্রূণের সঙ্গে এই মিল প্রমাণ করে যে মেরুদণ্ডী প্রাণীরা একই বংশোদ্ভূত এবং মাছ জাতীয় প্রাণীর ক্রম বিকাশের ফলেই কিন্তু উভচর থেকে সরীসৃপ এবং সরীসৃপ থেকে পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটেছে। আবার এই স্তন্যপায়ীদের মধ্যে সবার শেষে যে প্রাণীটির বিকাশ ঘটেছে বা সৃষ্টি হয়েছে সেটিই হলো মানুষ। তাহলে আজকে এটুকুই থাক। এর পরের দিন আমরা অভিব্যক্তির যে পরের অংশটা রয়েছে, অর্থাৎ এই অধ্যায়ে অভিব্যক্তির সঙ্গে আর যে অংশটুকু দেয়া রয়েছে সেই অংশটুকু সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যার ফলে অভিব্যক্তিটা ঘটছে সেইটা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।